নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক, সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস, ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্রদলের, ইশতেহার ঘোষণা বৈষম্য বিরোধীদের। জাকসুতে জমজমাট প্রচারণা, রাকসু প্রার্থীদের ডোপ টেস্ট। চাকরির শুরুতে 11তম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ, দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা। এবং গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে, মূল হোতাসহ আটক 7, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় নথিপত্রে। লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ। এদিন খুলনার জাপার কার্যালয়েও ভাঙচুরের চেষ্টা করলে ধাওয়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আগামীতে দুর্বার থেকে দুর্বার করব। হামলার প্রতিবাদে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি। আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে গতকালকে যে হেডলাইনগুলো হয়েছে, যারা মেরেছে হেডলাইনগুলো তারাই করিয়েছে। এই জুলাইকে কখনো আমরা ব্যর্থ হতে দেব না। এদিকে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। এর আগে প্রতিবাদ সমাবেশ থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে। আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। হামলার প্রতিবাদে পুরনো পল্টনের রাস্তা অবরোধ করে সমাবেশ করে জুলাই মঞ্চ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। এদিন নূরের উপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করে জামাত ইসলামী। এর একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলনের নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ। জ্ঞান ফিরলেও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে ফোন করে নূরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবঅ্যারেকনয়েড হিমোরেজ, যেটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে, এটা আরও খারাপ জিনিস। নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন দলটির নেতাকর্মীরা। একে একে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে নূরকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না, সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। পুলিশি হামলা, যৌথ বাহিনীর হামলা হলো, এইটা সরকার কে ব্যাখ্যা দিতে হবে। নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনের অন্যতম ভূমিকা রাখা নূরের উপর নির্মম হামলা মেনে নেওয়া যায় না। নূর ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে, তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। এদিন সন্ধ্যায় নূরকে দেখতে যান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে জামায়াত একমত বলে জানান। অপরাধ করছে, যারা অন্যায় করছে, তাদের ব্যাপারে আইনি সিদ্ধান্ত নেওয়া এবং তাদের দলের পক্ষ থেকে যে দাবিটা তুলেছে ইতিমধ্যে, যে আওয়ামী লীগ তার সহযোগীকে নিষিদ্ধ করা, আমরা তাদের সাথে সহমত পোষণ করি।
এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজনৈতিক নেতারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে কোনো ষড়যন্ত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা রোববার বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সুচিকিৎসা পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে বাসভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেলে যমুনার সামনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের। যারা আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য, নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এদিকে কোনো ষড়যন্ত্রেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আটকানো যাবে না বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে হবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। বর্তমান সার্বিক পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের তথ্য জানান প্রেস সচিব। বিএনপির সাথে মিটিং আছে 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান বিচার ও সংস্কারের মাধ্যমে যদি নিয়ম পরিবর্তন করা না যায় তাহলে নুরুল হক নূরের মতোই পরিণতি হবে সব দলের বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা জাতীয় নাগরিক পার্টি আয়োজিত উঠান বৈঠকে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি আরও বলেন, কেউ যদি আক্রোশপূর্ণভাবে কথা বলে তাদেরকে গণতান্ত্রিক উপায়ে জবাব দেয়া হবে। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যার মধ্য দিয়ে বিভাজন তৈরি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক দিয়েছেন মির্জা ফখরুল। নির্ধারিত সময়ে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন সালাউদ্দিন আহমদ। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে 12টি জেলার 34টি গোষ্ঠীর এই আয়োজনে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকলে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের
সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। উগ্রবাদ রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। একই দিন নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই। এদিন মেহেরপুর জেলা বিএনপিরও সম্মেলন অনুষ্ঠিত হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর, গণপরিষদ সহ নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছেন তাদের বক্তব্যকে ছেলে মানুষই বলছেন তিনি। বাধা নয়, বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ নেবে। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিনের রিপোর্ট। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন, হারেননি কখনো। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ 2008 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী? নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে। দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক, হ্যাঁ, কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর, কন্ডিশনের উপরে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি দলীয় ফোরামে। তবে কেউ আগ্রহ দেখালে স্বাগত জানাবে বিএনপি। এটা বলা এই মুহূর্তে মুশকিল, এটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আমাদের কারো ব্যাপারে কোনো আপত্তি নেই, আমরা ওপেন টু অল। নির্বাচনের আগে নানা ইস্যুতে যারা অহেতুক সমস্যা তৈরি করছে তাদের বিষয়ে খুব বেশি চিন্তিত নন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন নির্বাচনের সময় তারা সবাই ভোটে অংশ নেবে। এগুলো অযৌক্তিক আমার মনে হয়, যে ছেলে মানুষের ব্যাপার আছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে এরা অহেতুক আপনার প্রশ্ন তুলে আপনার ইস্যু তৈরি করে। আমি মনে করি যে আপনার এগুলো কোনো ফ্যাক্টর হবে না, এবং ইলেকশন যখন হবে মানুষ তার নিজেই ইলেকশনে যাবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, তার পছন্দ মতো ক্যান্ডিডেটকেই ভোট দেবে। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। আগামীর ভোট যুদ্ধে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। কয়েকটি ফেসবুক গ্রুপ থেকে ছাত্রদল প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেছেন ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। আর প্রতি শিক্ষার্থীর সিট চিহ্নিত করে ছাত্র রাজনীতি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকালে জগন্নাথ হলে প্রচারণা শুরু করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার পরও প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পেজ বন্ধ হচ্ছে না। এসব পেজ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 8 দফা প্রস্তাবনা সংবলিত ইশতেহার ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। হল ও একাডেমিক অঙ্গনে রাজনীতি বন্ধ করা, 1 স্টুডেন্ট 1 সিট নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া 300 একর জমি উদ্ধার সহ নানা প্রতিশ্রুতি দেন ভিপি ও জিএস পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে। আর আবাসিক হল এলাকায় প্রচারণা চালান বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারাও দেন নানা প্রতিশ্রুতি। খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তা নিশ্চিত হয়নি। কোন জায়গাগুলোতে উন্নয়ন করা প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে আমি আমার মতো করে কাজ করেছি স্টুডেন্টদের সবাইকে নিয়ে। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট করেছে কর্তৃপক্ষ। কারো রেজাল্ট পজিটিভ হলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঘোষণা করা হয় আরও 2টি প্যানেল। তফসিল ঘোষণার পর চাকসু নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে নানা সমীকরণ। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাকসু নির্বাচনে এ পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও স্বতন্ত্র 2টি সহ মোট 6টি প্যানেল ঘোষণা হয়েছে। শনিবার যৌথভাবে সংসপ্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এদিন দিনভর চলে প্রার্থীদের প্রচারণা। বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যার সমাধান ও সব ছাত্র সংগঠনের সহাবস্থানের প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয় জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। জাকসুতে আমাদের ম্যান্ডেট হচ্ছে শিক্ষার্থী, তো সেক্ষেত্রে আমরা এই যে গতকাল থেকে প্রচারণা শুরু হয়েছে, আমরা শিক্ষার্থীদের কাছে রিচ করছি, তারাও অভাবনীয় সাড়া দিচ্ছে আমাদেরকে। আমাদের নির্বাচনকে আমরাই সম্পূর্ণ করতে চাই এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে আমাদেরকেই এই নির্বাচন সম্পূর্ণ করে সেই সক্ষমতা অর্জন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাকসু নির্বাচন কমিশন। প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট হয়েছে, পজিটিভ এলেই বাতিল হবে প্রার্থিতা। এই ডোপ টেস্টের মাধ্যমে আসতেছেন মানে অবশ্যই আপনি একটা পরীক্ষা দিয়ে আসতেছেন। প্রশাসনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এদিকে প্রায় 3 যুগ পর তফসিল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে চাকসু নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। প্রার্থীরাও ব্যস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে। তফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসুর ভোট গ্রহণ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের। দাবি আদায়ে আবারও রাজপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্লেকার্ড হাতে আর স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সকাল থেকে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আসেন প্রাথমিকের হাজার হাজার শিক্ষক। নিজেদের অবস্থান তুলে ধরে 3 দফা দাবি জানান তারা। দাবিগুলোর মধ্যে ছিল সরকারি শিক্ষকদের 11তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং মর্যাদা রক্ষায় আলাদা আইন প্রণয়ন। যোগ্যতা সম্পন্ন শিক্ষা থাকার পরেও আমরা কেন এখনো 3য় শ্রেণীতে থাকবো? তাদেরকে 10ম গ্রেড না হলেও 11তম গ্রেডে অবশ্যই তাদের বেতন নির্ধারণ করা উচিত। এই 3টা দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং আইনগতভাবে এগুলার শতভাগ ভিত্তি রয়েছে। এদিকে সমাবেশে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। আজকে এই সহকারী প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের শিক্ষার বুনিয়াদ,
তাদের 3 দফা দাবি আপনারা মেনে নেন। দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকদের সংগঠনটির নেতারা। আগামী 26 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসবো। সেই আমরণ অনশনে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা উপস্থিত থাকবেন এবং দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব। এর আগেও গত 18 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সংগঠনটি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় নিখোঁজের 13 দিন পর জঙ্গলে মিলল 5 বছরের শিশুর মরদেহ। মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শরীয়তপুরের জাজিরায় হত্যা মামলার আসামি আলমাস সর্দার মাটি চাপা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী সহ 2 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত 16 আগস্ট আশুলিয়ায় বাসার পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় 5 বছরের শিশু জোনায়েদ। পরে পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণের টাকা চায় অপহরণকারী মোরসালিন। মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে র্যাব। তার দেয়া তথ্য মতে জঙ্গল থেকে জোনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খবির উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার আলমাস সর্দারের। এরই জেরে 26 আগস্ট রাতে প্রতিপক্ষের লোকজন খবির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে আলমাস সর্দার সহ 18 জনের নাম উল্লেখ করে 20 থেকে 25 জন অজ্ঞাত আসামি করে জাজিরা থানায় একটি মামলা করেন। 28 আগস্ট রাতে মামলার 2 নম্বর আসামি আলমাস সর্দারের মাটিচাপা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। তাদের দীর্ঘদিনের একটা বিরোধ ছিল। লাশ আমরা মর্গে প্রেরণ করছি, সুরতাল প্রস্তুত করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৎপর আছি। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মার্কাজ মসজিদের পাশের পুকুর থেকে সালমান নামের এক কিশোরের এবং গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি এলাকায় আরেকটি পুকুর থেকে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালিত হলো আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমে জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। তদন্ত কমিশন বলছে জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। বাদে দড়ি দিয়ে ঝুলাই দিত এবং ঝুলাই দেওয়ার পরে আমার গোপন অঙ্গে 2টা ক্লিপ দিয়ে রাখতো এবং কারেন্টের শক অনবরত চলতো। সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা ফিরে আসেনি তাদের ফ্যামিলি থেকেও আমরা চাই যে বিচার হোক। জুলাই অভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি 2টি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। এস করে বলতে পারি যে গুমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের একটা বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যেই আমরা বেশ কিছু ঘটনার চূড়ান্ত জানতে পারব। প্রতিবেদন আমলে নিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে কেউ গুমে জড়িত হওয়ার সাহস করবে না বলে মনে করে কমিশন। তারা যখন চিহ্নিত হবে, তারা যখন বিচারের মুখোমুখি হবে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত হিসাবে চলে আসবে। ভবিষ্যতে গুম খুন যারা করবেন তাদের মাথায় এই কাজটি করবে। 2010 সালের ডিসেম্বরে এক সম্মেলনে গৃহীত সনদে 30 আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ সুরক্ষা ও গাছ রোপণ রাষ্ট্রীয় বিষয়ের অংশ হতে হবে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বাংলা একাডেমিতে ব্র্যাক ব্যাংক আয়োজিত দ্বিজেন শর্মা পরিবেশ পদক 2024 প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উপদেষ্টা জানান, মন্ত্রণালয় থেকে কয়েক ধরনের গাছ চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গাছের অবাধ উজাড় ঠেকাতে বিভিন্ন এলাকায় গাছের সংরক্ষণ করা হবে। এ সময় বৃক্ষ নিধনকে আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় অবদান রাখায় 4 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক ও সম্মাননা দেয়া হয়। পুরনো বৃক্ষ, শতবর্ষী বৃক্ষ, স্মারক বৃক্ষ, ঐতিহ্যবাহী বৃক্ষ চিহ্নিত করার আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা তখনই সফল হবে যখন আপনারা আমাদেরকে জানাবেন একটা গাছ আছে যেটা কোনো একটা ঐতিহ্যের কারণে আপনারা মনে রাখতে চান। এই গাছগুলোরও যদি আমরা একটা তালিকা করে ফেলতে পারি তাহলে এই গাছগুলো সংরক্ষিত হয়ে থাকবে, কিন্তু এগুলোর গায়ে আর কেউ কখনো হাত দেবে না। দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।
এবার ভরিতে ১,৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,৭৪,৩১৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকে কার্যকর হবে নতুন এ দাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৬৬,৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৪২,৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,১৮,০২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত ২৬ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ১ বছরের মধ্যে ৬টি মাদার ভেসেল কেনার পরিকল্পনা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। ব্যয় হবে ৩,৫০০ কোটি টাকা। চলতি বছরে যুক্ত হচ্ছে ৯৫০ কোটি টাকার ২টি বাল্ক ক্যারিয়ার। স্বাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চীনের জিংজিয়াং প্রদেশের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানায়াংয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 2টি বাল্ক ক্যারিয়ার। ৯৩৫ কোটি টাকা মূল্যের জাহাজ দুটি চলতি বছরে যুক্ত হচ্ছে বিএসসির বহরে। নিজস্ব অর্থায়নে কেনা প্রতিটি জাহাজ ৬৫,০০০ মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। আগামী বছর ঋণ চুক্তির আওতায় G2Gর মাধ্যমে কেনা হবে আরও 2টি ওয়েল ট্যাঙ্কার ও বাল্ক ক্যারিয়ার। আমাদের নেট প্রফিট 1000 কোটি বা 1000 কোটি টাকার কাছাকাছি চলে যাবে। স্বাধীনতা পরবর্তী 38টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে বর্তমানে জাহাজ রয়েছে মাত্র 5টি। চট্টগ্রাম বন্দরে প্রতি বছর পণ্য নিয়ে আসা 4000-এর বেশি জাহাজের মধ্যে কন্টেনারবাহী জাহাজের সংখ্যা তুলনামূলক বেশি। আইন অনুযায়ী নতুন জাহাজগুলোতে নিয়োগ পাওয়া নাবিক সহ সব কর্মকর্তা কর্মচারী হবে বাংলাদেশের নাগরিক। কন্টেইনার ফ্লিট বৃদ্ধির একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমাদের একটা সুযোগ তৈরি হতে পারে। সুরক্ষা দেওয়ার পাশাপাশি বন্দরে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোর জন্য স্বতন্ত্র আইন রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। তবে বিএসসির কেনা জাহাজগুলো চার্টার্ড হিসেবে পৃথিবীর অন্যান্য বন্দরগুলোকে কেন্দ্র করে পণ্য পরিবহন করলেও চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে না বললেই চলে। চট্টগ্রাম বন্দরে যদি কোনো জাহাজ এডিশনালি মানে আমাদের কোনো রাউটে এটা কাজ করে, সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের জন্য এটা ভালো সংবাদ হবে। নতুন 6টি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির বছরে বাড়তি আয় হবে অন্তত 1000 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র দাবদাহে পড়ছে জাপান। কান্তো কিউশু অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁয়েছে। 22টি জেলায় মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। তীব্র গরমে নাজেহাল পূর্ব এশিয়ার দেশ জাপান। রোদ এড়াতে কেউ ব্যবহার করছেন ছাতা, আবার কেউ খুঁজছেন ছায়ার আশ্রয়। কান্তো কিউশিন থেকে কিউশু অঞ্চল পর্যন্ত উচ্চ তাপমাত্রায় হাঁসফাঁস অবস্থায় স্থানীয়দের। শুক্রবার তাকামাতসুতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.2 ডিগ্রি সেলসিয়াস। সাইতামার হাইতোয়ামায় 36.7 আর ইয়ামাগুচি শহরে 36.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরমের তীব্রতায় হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায় কর্তৃপক্ষের বিশেষ সতর্কতা জারি করেছে। দেশের 22টি জেলায় মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া কর্মকর্তারা আশঙ্কা করছেন সপ্তাহের শেষের দিকের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। আগামী বছর থেকে স্কুল শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি ঠেকাতে নতুন আইন কার্যকর করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। শ্রেণীকক্ষে মোবাইল ফোন সহ সব ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে বুলিং, ভিডিও স্ক্রলিং সহ নানা ডিজিটাল ব্যস্ততা শিক্ষার্থীদের পড়াশোনা ও সামাজিক বিকাশে বড় বাধা হয়ে উঠেছে। সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের পড়াশোনা ও স্কুল কার্যক্রমে মনোযোগ বাড়াতে সহায়ক হবে বলে মত বিশ্লেষকদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট।
দক্ষিণ কোরিয়ার স্কুল শিক্ষার্থীদের স্মার্টফোন নির্ভরতা প্রতিনিয়তই বাড়ছে। সরকারি জরিপ অনুযায়ী 10 থেকে 19 বছর বয়সী প্রায় 43% শিক্ষার্থী স্মার্টফোনের প্রতি অতিরিক্ত আসক্ত। এ কারণে তাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক বিকাশ এবং শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার মানোন্নয়নের স্বার্থে শ্রেণীকক্ষে মোবাইল ফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। বুধবার দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল পাস হয়। আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে আইনটি। জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে উপস্থিত 163 সদস্যের মধ্যে 115 জনই বিলটির পক্ষে মত দেন। এর ফলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস চলাকালে স্মার্টফোন ব্যবহার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও অভিভাবকরাও। অভিভাবক হিসাবেও আমাদের এখানে সচেতনতা গ্রহণ করতে হবে যে আমাদের সন্তানরা স্কুলে থাকাকালীন হয়তো নিয়ন্ত্রণে রাখলো, কিন্তু বাসায় আসার পরে যদি তারা অবাধ ফোনে ব্যবহার করে ফোনের মধ্যে বুঁদ হয়ে এটাকে ডুবে থাকে, তাহলে এটা তাদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হবে। আমাদের অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানদের পরিমিত এবং উপকারী ফোন ব্যবহার করতে দেওয়া উচিত। দক্ষিণ কোরিয়া সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আমার বাচ্চাদের সাথে অন্যান্য অভিভাবকদের বাচ্চা যারা আছে তারা উপকৃত হবে। এই মোবাইলের অপব্যবহার থেকে এবং মোবাইল আসক্তি থেকে বাচ্চারা রক্ষা পাবে। পরিসংখ্যান বলছে ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের অন্তত 79টি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। নতুন বাংলাদেশ করতে প্রবাসীদের সহায়তা চেয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় ফোবানায় 39তম সম্মেলন উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। আটলান্টা থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক জোরদার, মূলধারায় সম্পৃক্ততা এবং শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক অঙ্গনে অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার 39তম সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। We can move from promise to performance, from good intentions to great outcomes. সম্মেলনে যোগ দেন বিভিন্ন অঙ্গরাজ্যের 70টিরও বেশি সংগঠনের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা। অতিথি হিসেবে বক্তৃতা করেন মার্কিন জনপ্রতিনিধিরাও। সম্মেলনের সাফল্যে সন্তুষ্ট আয়োজকরা। আমাদের এবারের কনভেনশনের বিশেষত্ব হলো আমরা একটা পূর্ণাঙ্গ কনভেনশনে রূপান্তরিত করতে পেরেছি। ইউএসএ বাংলাদেশিরা যে আস্তে আস্তে মূল ধারায় যাচ্ছে সেটার একটি বিশাল স্বাক্ষর এবার ছিল। বাংলাদেশিরা যেভাবে এবারের ফোবানায় অংশগ্রহণ করেছে, আজকের এই প্রথম দিনে আমরা সেটি উপলব্ধি করতে পেরেছি। 1887 সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রচারে নানামুখী কর্মসূচি চালিয়ে যাচ্ছে ফোবানা। প্রবাস প্রজন্মে মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে এবারের আয়োজন যেন পরিণত হয়েছে বাংলাদেশিদের মিলন মেলায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র। কানাডায় পর্দা উঠল উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলনের। শুক্রবার মন্ট্রিয়ালে 3 দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্ধ শতাধিক শিল্পী। কানাডা থেকে আবু হানিফ শুভ রিপোর্ট। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী শুরু হয় ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন এটি। এবার ফোবানার 39তম আসর বসেছে কানাডা বাংলাদেশ সলিডারিটি এর আয়োজক। সম্মেলনের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। স্থানীয় সময় শুক্রবার ফোবানার প্রথম দিনে গালা নাইটে আমন্ত্রিত অতিথিরা যোগ দেন। ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে এবং
বাংলাদেশ থেকে আগত শিল্পীরা তাদের গল্প আড্ডায় এক অভাবনীয় মেলবন্ধনের সৃষ্টি হয়। সম্মেলনের এবারের স্লোগান বাংলাদেশের ঐতিহ্যে আলোকিত মন্ট্রিয়ল। আমাদের এই ফোবানার প্রথম যেটা হবে যে সেমিনার, যে ইকোনমি ডেভেলপমেন্ট, কীভাবে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী বাঙালিদের ভূমিকা থাকে এবং এইটাই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ফোবানা উত্তর আমেরিকাতে আমাদের এই প্রজন্মের মাঝে বাংলাদেশকে তুলে ধরবার জন্য, বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করবার জন্য ফোবানার জন্ম হয়েছিল এবং সেই অভিষ্ট লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি এবারের সম্মেলনটি একটি মাইলফলক সম্মেলন হবে। আয়োজকরা জানান, বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা আয়োজনে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি থাকছে সাহিত্য ও অর্থনীতি নিয়ে সেমিনার। ফোবানা আসলে একটি সাংস্কৃতিক ঐতিহ্যের একটি টিম ওয়ার্ক, এবং এই টিম ওয়ার্কটা যদি প্রপারলি করা যায় তাহলে সেই ফোবানা সফল হতে বাধ্য। বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে অনেক প্রতিযোগী এসেছেন, বিভিন্ন পারফর্মার এসেছেন। আমরা আশা করি এই 39তম ফোবানা অন্যান্য ফোবানার চেয়ে সবচেয়ে ভালো। অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা। শুরু হলো 3 দিনব্যাপী উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ফোবানার 39তম সম্মেলন। এই সম্মেলনটি চলবে আগামী রোববার পর্যন্ত। 3 দিনব্যাপী সম্মেলনে থাকছে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য নিয়ে নানা আয়োজন। আবু হানিফ শুভ, সময় সংবাদ, মন্ট্রিয়ল, কানাডা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক, সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এবং ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস। ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্র দলের। ইশতেহার ঘোষণা বৈষম্য বিরোধীদের। ডাকসুতে জমজমাট প্রচারণা, ডাকসু প্রার্থীদের ডোপ টেস্ট। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।